হাটে যাওয়ার পরে অনেক বড় ছাগল আসে, আমি রিজেক্ট বুঝে উঠতে পারে না যে আমরা আসলে সুস্থ গরুটা কিনবো কিভাবে, ও দাদা খাওয়াবো কি, ঘাস ঘাস। এখন আমার 5,000-এর ছাগল 500 টাকা। ডাক্তারও মাঝে মধ্যে বলে ফেলে আল্লাহর মাল নিয়ে গেছে, যাক কি করা। বাসের উপরে বইসা তারাটা যাতে গণা না লাগে। বড় বড় খামারিরা ব্যবহার করে, ফিড কোম্পানিগুলো ব্যবহার করে, না আমার গ্রামে নাই। জানি না বাংলাদেশে সিপিএল আছে। আরেকটি পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শঙ্কর। আজ যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গরু বা ছাগলের পরিচর্যা এবং চিকিৎসা নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা, নতুন খামারি, ছোট করে হোক বা বড় করে হোক, আপনারা কি কি সমস্যায় পড়তে পারেন বা আমি কি সমস্যায় পড়েছি, স্টার্টিংয়ে কে সাহায্য করবে, কে আপনাকে অ্যাডভাইস করবে এই ব্যাপারগুলো নিয়ে। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। প্রথমে আমি এবং আমার বন্ধু দুজন মিলে খামার শুরু করতে গিয়ে ভাবলাম যে হেল্প করবে কে। তো সবচেয়ে ভালো হেল্প করার লোককে ভিডিএম, একজন ডক্টর যে কিনা বিভিন্ন পশু হাসপাতাল ঘুরে, এটা একটা। আর পাশাপাশি কৃষি অধিদপ্তর, যেখানে শাকসবজি নিয়েও কাজ করে। তো মেন আমাকে যে সাজেশনটা করা হলো যে ভাই আপনি যেহেতু খামার করবেন, বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল নিয়ে খুব ভালো কাজ হয়, কাজ করেন। কোত্থেকে কিনবেন? আরে হাটে যান, 10-12টা ছাগল নিয়ে আসেন, 4-5 হাজার টাকার দাম। আমিও খুব খুশি। তো যেই এত প্রিপারেশন নিয়েছি, এখন তো ডাক্তার সাহেব দিল ভালো পরামর্শ। এই যে এত খামারের উল্টাপাল্টা কথা বলে, ডাক্তার কি নর্মাল কথা বললো। গেলাম হাটে, আমার বাড়ি থেকে খুব কাছাকাছি হাট, নিয়ে আসলাম সুন্দর সুন্দর ছাগল দেখতে। যা শুরু করলাম যে সবচেয়ে আচ্ছা ব্ল্যাক বেঙ্গল কীভাবে চিনবো, বললো কান ছোট, সাইজ ছোট, এটা ব্ল্যাক বেঙ্গল। আমি গেলাম, দাদা শিখিয়ে দিল আমাকে। দেখার পরে হাটে যাওয়ার পরে অনেক বড় ছাগল আসে, আমি রিজেক্ট। আমার সাথে আরও 2-3 জন গেছে যারা একটু ছাগল চিনে, বলছে দাদা এই যে ছাগলটা একটু সুন্দর আছে। না, এটা বড়, আমার ছোট ছাগল লাগবে, কান ছোট লাগবে, এটা হচ্ছে পিওর ব্ল্যাক বেঙ্গল। কিনলাম এবং দেখে শুনে প্রায় 20-25টা ছাগল কিনে নিয়ে আসছি। 2 জন কাজ করতেছে ছাগলে। দাদা খাওয়াবো কি? ঘাস ঘাস, খালি কাঁচা ঘাস। দাদা এইভাবে বলতেছে ঘাস, দানাদার খাওয়ানো লাগবে, খাওয়াইলে 1 মুঠ খাওয়াও না, এর দরকার নেই। এখন ছাগল দুর্বল হয়ে যাচ্ছে, আমাকে ওই ফোন দিচ্ছে, দাদা ছাগল তো দুর্বল হয়ে যাচ্ছে, ওই হালিম ভাই গমের ভুসি খাওয়াইতে বললাম। কারণ না ঘাস, হালিম ভাই বললেই হবে নাকি, ঘাস খাওয়াও, ঘাস ডাক্তার বলছে। আমার তো অগাধ বিশ্বাস। এখন পরের দিন বলতেছে দাদা পেট খারাপ হয়ে গেছে। এখন পেট খারাপ হয়ে গেছে, খুব মাথা খারাপ। দাদার ফোন দিলাম, দাদা এই অবস্থা। এখন দাদা আসছে, আমিও গেছি, দাদার চেহারা এত লাল হয়েছে। কয়টা পিপিআর। এখন কষাই ডাকেন। আমি ওখানে গ্রামে কষাই করতে পাবো। এখন আমার 5,000-এর ছাগল 500 টাকা কষাই বলে নিয়ে যাই। এটা হচ্ছে আমার ছাগলের শুরু। ফেসবুক বা বিভিন্ন ইউটিউব ঘাটাঘাটি করতে করতে অনেক খামারিরা দেখি খুব সাকসেসফুল। এমন এক ভদ্রলোক, আমি নাম ধরেই বলি, উনি যশোরের এক ভাই, শাহিন ভাই, ওনার সাথে কথাবার্তা হইল। শাহিন ভাই তখন আমাকে, সে খামারি এবং সে মোটামুটি বাংলাদেশের ছাগলের জগতের খুব এক্সপার্ট অ্যাজ ইন তার নলেজ ডেপথ অনেক হাই। তো তার সাথে ফোনে কথা বললাম। তো উনি একটু রাজভারী স্বভাবের, একটু কথা কম বলে, মানুষকে ইনিশিয়ালি পাত্তা কম দেয়, বাট অনেস্ট অ্যাডভাইস দেয়। তো ওনাকে আমি কন্ট্যাক্ট করার খুব ট্রাই করলাম, ভাই এটা ট্রাই করলাম। তা উনিও আমাকে বাজায় দেখতেছে আমার আসলে কথা শুনে কিনা। তাই উনি বললো কিছু ছাগল আছে ওই খামারির কাছে, আপনি চাইলে বলে কিনতে পারেন। তা আমি ভাবলাম যে ভাইরে সবাই ভালো বলে উনি বলছেন, নিশ্চয়ই এখানে ভালো কিছু আছে। তাই প্রথম আমি ওই ব্ল্যাক বেঙ্গল বাদ দিয়ে ক্রস ছাগলে চলে গেলাম। এটা সেই যশোর যাওয়ার পরে মাহমুদ ভাই খুব ভালো মানুষ, তার সাথে দেখা পড়ার পরে মাহমুদ ভাই ক্রস ছাগল কিছু বিক্রি করে দিয়ে উনি আরও বড় সাইজের কিনবে। তাই আমি শাহিন ভাই জিজ্ঞেস করলাম যে আমি ছোটোগুলো কেন কিনবো? বলে কারো কাছে, কোনো খামারের কাছে ফেল না, সেটা আপনার কাছে শোনা। তা আমি শোনা মনে করে কিনে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার ক্রসের মানে সিলেকশন করা। আমি আসলে কি কিনবো আমার খামারের জন্য, এটা অ্যাডভাইস পাওয়াটা খুব টাফ। তো আমার এটা অনেক ডক্টর হয়তো রাগ করতে পারে। আমার কাছে মনে হইলো যে বাংলাদেশে ভিডিএমদের চেয়ে অনেক বেশি নলেজ রাখে হচ্ছে যারা খামারি, প্রকৃত খামারি, তারা অনেক নলেজ রাখে ছাগল দিয়ে শুরু। তো আমি কিছু ক্রস ছাগল কিনে নিয়ে আসলাম।
এখন এটার ব্রিডার লাগবে, তাই অনেক গল্প আছে। এটা ব্রিডার লাগবে, একটা ব্রিডার কালেক্ট করলাম। শাহিন ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে আমার খামারে নিয়ে আসলাম। ভাই কী কী প্রবলেম বলছে, এই ব্রিডার তো চলবে না, বাদ দেন। আর একটা অনেক সুন্দর একটা ব্রিডার কিনলাম, এটার বাচ্চা হলো। ওই যে আমাকে বলছিল যে কারো কাছে ফেল না, আপনার কাছে সোনা। এখন আমার কাছে ওই যে সোনা নিয়ে আসছিলাম এটাও ফেলনা হয়ে গেছে। আমি আবার আস্তে 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 রিপ্লেস করা শুরু করছি, অর্থাৎ এক্সপিরিয়েন্স গেইন করা শুরু করছি যে আমার আসলে এই ছাগলটা কাজে লাগবে কিনা। কারণ আমি এখন মোটামুটি ছাগলের জগতে অনেক বড় বড় রথী মহারথীরা আছে, সবার সাথে একটু আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। তাদের সাথে কথা বলি, একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করি। এখন অনেক জ্ঞান অর্জনের বাকি আছে। যতটুকু আমি অর্জন করছি এতটুকু আপনাদের শেয়ার করি। অ্যাটলিস্ট মানে ইনিশিয়ালি যাতে বাঁশবাগানের মাথার উপরে তারা গুনতে না হয়, মানে বাঁশের উপরে বৈশা তারাটা যাতে গোনা না লাগে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো খামারি হতে গেলে, তারা গুনতে গেলে কারো যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এমন থাকে যে তারা গোনার পরে পড়ে গেলাম শেষ, তখন খামারটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের খুব দরকার হচ্ছে খামার শুরু করার আগে যে করবোটা কি নিয়ে কাজ করবো, এটা নিয়ে একটু সময় নেওয়া। তারপর আমি শুরু করলাম যে ক্রসব্রিড নিয়ে শুরু করছি। এর মাঝখানেও কিছু অসুখ বিসুখ, খাবার দাবার, যেমন পুরা আমার খামারটা হচ্ছে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে। আমি যে এলাকায় থাকি ইন্টারন্যাশনালি যেই খাবারটা খুবই পপুলার সেটা হচ্ছে সয়াবিন কেক। এটা সয়া হাস্ক বলে। নিয়ার অ্যাবাউট 42 to 44% প্রোটিন কন্টেন্ট করে, যেটা গরু ছাগল বা লাইফ স্টকের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটা বড় বড় খামারিরা ব্যবহার করে, ফিড কোম্পানিগুলো ব্যবহার করে, কিন্তু আমার গ্রামে নাই বলতে আমার মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের যেখানে মেইন হাব এই পশু খাবার নাই, সেটা আমাকে আমার এই যেই গুরু সে বলে দিছে তোমাকে এই সয়াস খাওয়াতে হবে উইথ কর্ন। পাওয়া যায় শুধু ভুসি, ভুট্টা পাওয়া যায়, আমাদের মানিকগঞ্জে অনেক ভুট্টা হয়। আর হচ্ছে কুড়া চালের যে হাঁসটা, এটা পাওয়া যায়। এটাতে অনেক প্রবলেম হয়। গমের ভুসিতে ছাগলের জন্য খুব প্রবলেম হয় যদি ও প্রচুর পরিমাণে খেতে থাকে। এটা কোনো ক্ষেত্রে খাসি হলে ওদের কিছু ইউরিনারি সিস্টেম আছে, এগুলো প্রবলেম করে, মানুষ বুঝে না, হুট করে ছাগলটা মারা যায়। কেন বলে জানাই গেল না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার মাঝে মধ্যে বলে ফেলে আল্লাহর মাল নিয়ে গেছে, যাক কি করার। তো এই জায়গাগুলো আমাদের আসলে বিভিন্ন যারা বড় খামারি আছে, অনেক হাইলি এডুকেটেড পিপল, অনেক বড় ব্যবসায়ী এখন এই জায়গাতে ঢুকে গেছে। এতে আমাদের মতো ক্ষুদ্র খামারি যাদের, তাদের যে লাভটা হয়েছে, ওরা ফরেন এক্সপার্ট দিয়েও কাজ করায়। তো ওদের সাথে কথা বললে ওরা হেল্প করে, আমার কোন ফুডিংয়ে হেল্প করে। আমার এক ভাই, আমি জানি না বাংলাদেশে সিপিএল আছে, কর্ন প্রোটিন লিকার, হাই প্রোটিন ফুড, আমি জানি না, কোথাও নাই। কাছে এক আর্মি পার্সন যেই ভাই আবার এটা বিক্রি করে, আমি এটা জানলাম। তো এইভাবে অভিজ্ঞতা শেয়ার করলে, একটা খামারির সাথে যোগাযোগ করলে আমরা ইনিশিয়াল যে ক্ষতির দিকটা আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমাদের কি পালন করব। আর পরিচর্যার ব্যাপারটা হচ্ছে ফুডিং ভেরি ইম্পর্টেন্ট। আপনি টোটাল যে আমাদের ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো এখানে আমরা যদি প্রিভেনশন করতে পারি, আমি ছাগল নিয়ে কথা বলছি এখন, যে ছাগলের যে একটা খুব ভয়ঙ্কর ভাইরাসজনিত রোগ আছে পিপিআর, এটা আমরা 6 মাস অন্তর যদি এই টিকাটা দিতে পারি, আর প্রপার নিউট্রিশনে যদি খাবারটা দিতে পারি, মোটামুটি 80% সেফ। বাকিটা তো একটু জ্বর বা অন্যান্য যে প্রবলেমেরগুলো, একটা নিয়মিত ডক্টর তো লাগবেই যে কিনা ভিজিট করবে আপনি এখানে ইনিশিয়াল যে রোগ বিরোগের ব্যাপারটা। বাট খামারিদের সাথে যোগাযোগ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই যদি আমরা এই খামারের ভালো পশু তৈরি করার পিছনে একটু অবদান রাখতে পারি, তাহলে সারা বাংলাদেশের মানুষ হবে কি যে পশু যারা কিনবে, মেনলি তো পশুর কাজটা হচ্ছে মিটের সাপ্লাই দেওয়া, মিট কোয়ালিটি ডেভেলপ করা। সো প্রোটিন হচ্ছে এটা মাংসের সবচেয়ে বড় সোর্স। আমাদের পশু পালনকারী আমরা যারা আছি, যে প্রোটিনের রেশিওটা জেনে যদি খাওয়াই, তাহলে মোটামুটি ভালো মাসেল গেইন করে বডিতে। কিন্তু যেটা নর্মালি খাওয়ানো হয় গ্রামে গঞ্জে, প্রচুর পরিমাণে গমের ভুসি খাওয়ানো হয়, এটা প্রোটিনের পাশাপাশি 12% প্রোটিন কন্টেন্ট করে, বাট প্রচুর ফ্যাট কন্টেন্ট করে বডিতে, পেট ফুলে যায়। তা আমাদের আজকের বিষয়টা হচ্ছে আসলে আমি সিলেক্ট করব কি
পরিচর্যাটা করবো কীভাবে? পরিচর্যার 75 to 80% হচ্ছে ফুড। সো ফুডিং, নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এই খাবারের সাথে প্রপারলি পরিপূর্ণ যে প্রোটিন পার্সেন্টেজ যাওয়ার কথা, যেই ফ্যাট পার্সেন্টেজ যাওয়ার কথা, সেটা ঠিকমতো যাচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তাতে করে হবে কি যে এই বছর জুড়ে মানুষ যে গরু পালন করে বা ছাগল পালন করে, এটার জন্য যদি আমরা সুস্থ একটা গরু, সুস্থ একটা ছাগল তৈরি করতে পারি, হাটে কোরবানির যেই সময় যেই মেজর যেই সেলটা হয়, বেচা কেনা হয়, মানুষ খুব এক্সাইটেড থাকে এটা কেনাকাটার জন্য। বেশিরভাগ ক্রেতাই তো বুঝে উঠতে পারে না যে আমরা আসলে সুস্থ গরুটা কিনবো কীভাবে, কোত্থেকে কিনবো, কেনার পরে আসলে যেই সমস্যাটা হবে ওখানে গিয়ে কী ফেস করব। এখানেও একটা ব্যাপার যে সামনে কোরবানির ঈদ চলে আসছে, আপনারা এই কোরবানির হাট থেকে গরু বা ছাগল কেনার পরে কেউ একটু শখ করে বেশি সময় ধরে গরু পালন করে, বাসায় নিয়ে 7 দিন 8 দিন 10 দিন আগেও গরু কিনে। ইনফ্যাক্ট এখনই গরু কেনা শুরু হয়ে গেছে অনেক হাটে, তারা কোরবানির জন্য কিনে রাখে। এখানে একটু সাধারণ দর্শকদের প্রতি, যারা জাস্ট শুধু গরু কিনবে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। তারা ওই সুস্থ গরু কেনার চেষ্টা করবে। আমার প্রিভিয়াস যেই এপিসোড ছিল ওখানে আমি আসলে সুস্থ গরু কেনার জন্য যেই টেকনিকগুলো আছে, যেই ফ্যাক্ট চেকগুলো আছে, সেগুলো আমি কথা বলেছি। কেনার পরে বাসা নেওয়া পর্যন্ত আপনি কিছু কাজ আছে। আপনি দূরের একটা হাট থেকে একটা গরু কিনলেন বা ছাগল কিনলেন, সেটা হতে পারে অনেক দূর থেকে। জার্নি করার সময় আমরা যখন গরু বা ছাগল কিনে বাসায় নিয়ে আসি, আমরা এটাকে একটা সেফটি প্রিকশন হিসেবে নাপা ট্যাবলেট খাওয়াই দিই। এটা অ্যাকর্ডিং টু ওই গরু বা ছাগলের ওজন আপনার সবচেয়ে ভালো হবে কেনার সময়। ওখানে যে এক্সপার্ট আছে, প্রত্যেকটা হাটেই ভেট থাকে, তাদের সাথে কথা বলে যে বাসায় নিয়ে আমরা কি করতে পারি। আপনি তাদের ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন, যে আপনি বাসায় গেলে আপনার অনেক ডক্টর পাবেন ঢাকা শহরে, যদি ঢাকা শহরে হয়ে থাকেন, বা অন্যান্য শহর অঞ্চলে, কিন্তু ভেট পাবেন না। সো গরু বা ছাগল কেনার সময় যার কাছ থেকে কিনবেন প্রয়োজনে তার নাম্বারটা রাখবেন, অথবা ওখানে যদি হাট থেকে কিনেন তাহলে ওখানে যেই ভেট আছে তার নাম্বারটা নিয়ে নেবেন। বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারেন। মেজর যেই প্রবলেমগুলো হয়, এটাই আমি দু একটা নিয়ে কথা বলতে চাই। যেমন জ্বর হয়, একটু ধকল হয়ে আসে, ওর বডি পেইন থেকে একটু গা গরম হয়ে যায়। আপনি এখান থেকে নর্মালি নাপাটা আমরা খাইয়ে দিই। নাপা গরু যদি 300-400 কেজির মধ্যে হয় লাইভ ওয়েট, তাহলে সেক্ষেত্রে 8টা থেকে 10টা 500 mg যেই মানুষের খাওয়ার নাপা আছে সেটা খেতে পারে। ছাগল যদি মোটামুটি 30-40 কেজি ওজনের হয়, সেক্ষেত্রে একটা নাপা খেতে পারে। এটা ছাড়া অন্য কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন, সেক্ষেত্রে ভেটকে একটু কানেক্ট করতে পারলে সবচেয়ে ভালো হয়। এছাড়া আপনি নিয়মিত গরুকে বা ছাগলকে প্রত্যেক দিন গোসল করাবেন। আপনার বাসায় নেওয়ার পরে চেষ্টা করবেন আশেপাশে থেকে ঘাস, ওর মেন খাবার কালেক্ট করে দেওয়ার জন্য। আর এই গরুটা সবচেয়ে যে ভালো হবে যে আপনি যার কাছ থেকে কিনলেন এক্স্যাক্টলি ও কী খাওয়াইতো, এইটা যদি আপনি ওর কাছ থেকে জেনে আসতে পারেন, তাহলে আসলে ও যদি ভুট্টা খেয়ে বড় হয় তা আপনি ভুট্টা খাওয়াবেন, যদি গমের ভুসি খেয়ে বড় হয় গমের ভুসি খাওয়াবেন, যদি অন্য কোনো খাবার, মেনলি দুইটি খড় খায়, এছাড়া অন্য যে কোনো প্রবলেমে আপনি ভেটকে কানেক্ট করতে হবে। এই জন্য ভেটের ফোন নাম্বারটা অবশ্যই নিয়ে রাখবেন। ধন্যবাদ দর্শক। আশা করি আমার এই পর্বটা, যারা নতুন উদ্যোক্তা হতে চান, ইন দ্য সেম টাইম যারা কুরবানির হাটে গিয়ে পশু কেনার পরে উদ্যোক্তা না হলেও 7 দিনের জন্য খামারি হতে চান, তাদের জন্য এই ঠিক অভিজ্ঞতা শেয়ারটা হয়তো কাজে লাগবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।